আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আজ একটু আন্তর্জাতিক আলোচনা করি। আন্তর্জাতিক এই কারণে যে এই যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল মিলেমিশে একসঙ্গে যে যুদ্ধ করছে, এটা আমাদের এখান থেকে অনেক দূরে, কিন্তু আমরা এটার প্রভাবকে অস্বীকার করতে পারছি না। এর প্রভাব আমাদের এখানে পড়েছে, আমাদের পেট্রোল পাম্পে পড়েছে, আমাদের তেলের বাজারে পড়েছে, জ্বালানি তেলের বাজারে, এবং সব মিলিয়ে আমাদের দ্রব্য মূল্যও পড়ছে। আর তারও চেয়ে বড় কথা, ইরান তো আমাদের পৃথিবীরই একটা অংশ, একটা মুসলিম কান্ট্রি সেটা। এবং তারও চেয়ে বড় কথা, এই যুদ্ধের ইরানের কোনো অংশগ্রহণের কোনো প্রয়োজনই ছিল না। ইরানের উপরে যুদ্ধটা আসলে চাপিয়ে দেওয়া হয়েছে। টোটাল জিনিসটা বলা হয়ে থাকে, এটা আমরা বলছি না, আমি আপনি বলছি তা নয়, কিন্তু যুক্তরাষ্ট্রের একাধিক বিশিষ্ট ব্যক্তি, যেমন ধরা যাক যুক্তরাষ্ট্রের শীর্ষ সন্ত্রাস বিরোধী একজন কর্মকর্তা মিস্টার জো কেন্ট, তিনি স্পষ্ট বলেছেন যে এই জিনিসটা ইরানের উপর যুদ্ধটা চাপিয়ে দেওয়া হয়েছে, এবং তার মতে এই কাজটা করেছে হলো ইসরায়েলের কিছু লোক, ইসরায়েলের কিছু প্রভাবশালী ব্যক্তি, এবং তার সঙ্গে মার্কিন লবিস্ট যারা আছে, এরা মিলে এই যুদ্ধটা আমেরিকার উপর চাপিয়ে দিয়েছে। এবং ট্রাম্প উনি বুঝতেই পারেননি যে উনি একটা ফাঁদে পা দিয়েছেন। এটা কিন্তু অনেকেই বলতো, যেমন এইবার ট্রাম্প যখন ইলেকশন করে, ইলেকশনের আগে অনেকেই বলতো যে ট্রাম্প আগের বার যখন এসেছিলেন তখন উনি কোনো যুদ্ধে জড়াননি, এবং যুদ্ধ বিরোধী একটা ইমেজ নিয়ে কিন্তু ট্রাম্প এবার নির্বাচন করেছিলেন। এবং ওনার যে স্লোগানটা ছিল যে মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন, এর অর্থ হলো যে আমেরিকা কেবল আমেরিকাকেই প্রাধান্য দেবে, বাইরের কোনো দেশকে তারা প্রাধান্য দেবে না। বাইরে এখানে সেখানে প্রতিটা যুদ্ধ কিন্তু খুব ব্যয়বহুল ব্যাপার, বাইরে যাবে, যুদ্ধ করবে, অনেক অর্থ অপচয় হবে, এই ঝামেলায় ট্রাম্প যাবে না। ট্রাম্প আমেরিকাকে নিয়ে ভাববে। কিন্তু এবার দেখা গেল দায়িত্বে আসার পরেই উনি সেই যুদ্ধেই কিন্তু আসলে জড়িয়ে ফেললেন। এবং তার হচ্ছে বড় কথা, ট্রাম্পের এই যে মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন, এই যে স্লোগানটা ছিল, যে ক্যাম্পেইনটা ছিল, এই ক্যাম্পেইনের মূল যে দুজন ব্যক্তি ছিলেন, একজনের নাম হলো টাকার কার্লসন এবং একজন টেইলর গ্রিন। এই দুজন কিন্তু এই স্লোগানটার পেছনে মূল ভূমিকা পালন করেছিলেন। এই দুজন লোকই এখন এই ট্রাম্প যে যুদ্ধ করছে তার বিরোধিতা করতেছেন। এই দুজনই বলেছেন, এবং ওনারা এটাও বলেছেন স্পষ্ট করে, ট্রাম্প সম্পর্কে একটা মন্তব্য করেছেন, খুবই এই মন্তব্য একটু আপত্তিকরী মনে হবে আপনাদের কাছে। তারা বলেছেন যে ট্রাম্প আসলে পাগল হয়ে গেছে, এই যুদ্ধে আমেরিকার কোনো ফায়দা নেই। এবং ঘটনা কিন্তু তাই, এই যুদ্ধে আমেরিকার কোনো ফায়দা নেই। ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে উঠিয়ে নেওয়া, অথবা ইরাককে আক্রমণ করা, এই যে দেশগুলো আক্রমণ করা রাতারাতি, একদিন, 2 দিন, 3 দিনের মধ্যে কিন্তু দেশ শেষ হয়ে গেল। কিন্তু এরকম ফায়দা হাজার মাইল দূরে থাকে ইরানের কাছ থেকে আমেরিকা আদায় করতে পারবে না। কারণ ইরানের যে ভৌগোলিক যে অবস্থান, এখানে উপনিবেশ কায়েম করা ইরানের উপর খুব কঠিন। একটা দেশের উপর যে উপনিবেশ কায়েম করা, অন্য একটা দেশ এসে তাকে শাসন করা, করায়ত্ত করে রাখা, করদ রাজ্যে পরিণত করা, এর জন্য কিছু কিন্তু উপাদান লাগে, কিন্তু সেই উপাদানগুলি একটাও ইরানের সঙ্গে নাই। এবং ইরানের ইতিহাসে এখন পর্যন্ত অনেক লোক, তৈমুর লঙ্কন, অনেকে ইরান দখল করার জয় করেছে, কিন্তু কেউ কিন্তু দখল করে থাকতে পারেনি। ইরানে একদিকে পাহাড় পর্বত শৃঙ্গ আছে অনেকগুলো, একদিকে পর্বতমালা। আরেকটা জিনিস হলো কালচার। ইরানের কালচার কিন্তু খুবই পার্সিয়ান কালচার, এটা কিন্তু খুবই রিচ। কালচারালি যে দেশ খুব সমৃদ্ধ হয় তাকে পদানত করে রাখা কিন্তু খুব কঠিন। এবং এখান থেকে আমেরিকা তাহলে কি গেইন করবে? কিছু গেইন করার নাই আমেরিকা। তাহলে আমেরিকা এটা করছে কেন? অনেকে বলছে যে ইসরায়েলের পাকে পড়ে কাজটা করছে। আপনারা জানেন ট্রাম্পের মেয়ের জামাই কিন্তু কুশনার, সে কিন্তু ইহুদি, এবং তারও এখানে একটা বড় প্রভাব আছে এখানে যুক্ত হওয়ার ক্ষেত্রে। ট্রাম্পের এখন বড় ঝামেলা যেটা, পুরো ইউরোপ এখন বড় ঝামেলা যেটা পড়েছে ট্রাম্প সহ, এটা হলো গিয়ে তেলের দাম। প্রত্যেকটা দেশে কিন্তু তেলের ক্রাইসিস শুরু হয়ে গেছে, তেলের দাম বাড়তে শুরু করেছে। এবং ইউরোপের তেলের দাম বাড়লে পরে কি হবে? ওই দেশে যারা প্রেসিডেন্ট আছে, যারা ক্ষমতায় আছে, শাসক শ্রেণী, তারা কিন্তু অজনপ্রিয় হয়ে যাচ্ছে।
এবং এই তেলের দাম বৃদ্ধির পেছনে মূল কারণটা হচ্ছে হরমুজ প্রণালী। আপনারা জানেন যে হরমুজ প্রণালী ছোট্ট একটা প্রণালীর মতো আছে, ছোট্ট একটা মানে প্রায় 32 কিলোমিটার পাশে একটা ছোট্ট জায়গা আছে। ওই জায়গা দিয়ে তেলের যত পরিবহন হয় পৃথিবীতে তার 20% পরিবহন ওইটি জানতে হয়, এবং ওইটা হলো ইরানের একদম সঙ্গে। ইরান ওটা আটকে দিয়েছে, বলছে এখান থেকে আমরা কাউকে তেল নিয়ে যেতে দেবো না, এবং এর প্রভাব কিন্তু সব জায়গায় পড়ছে। এমন পরিস্থিতিতে ট্রাম্প এখন তার ইউরোপিয়ান যারা মিত্র ছিল এতদিন, যাদের সঙ্গে ন্যাটো গঠন করা হয়েছিল, সেই ন্যাটোর সদস্য দেশগুলোকে বলছে যে আপনারা যান, যে সেই হরমুজ প্রণালীটাকে ঠিকঠাক করেন, ওখান দিয়ে জাহাজের তেলবাহী জাহাজের যাতায়াতটাকে স্মুথ করার চেষ্টা করেন, এবং এই জন্য আপনারা আপনাদের যুদ্ধ জাহাজগুলো ওখানে পাঠান, যাতে নাকি ইরান যুদ্ধ জাহাজ দেখে ওখান থেকে সরে যায়। তার মানে এই যুদ্ধে ট্রাম্প ইউরোপের দেশগুলোকেও তার সঙ্গে একীভূত করতে যাচ্ছে। এখন ইউরোপের দেশগুলো বলছে ভাই এই যুদ্ধ তো আমরা শুরু করিনি, আর এই যুদ্ধ শুরু করার সময় আপনি তো আমাদেরকে বলেননি, আমাদের সঙ্গে আলোচনাও করেননি, আপনি নিজ দায়িত্বে যুদ্ধ শুরু করেছেন ইসরায়েলকে নিয়ে, তো এই ঝামেলায় আমরা কেন ঢুকবো? এই জটিলতা ট্রাম্প কিন্তু এড়াতে পারছে না। ট্রাম্প এখন বলছে যে তাহলে কিন্তু ন্যাটো দুর্বল হয়ে যাবে, হ্যান হবে তেন হবে, বলতেছে আপনার ন্যাটো সদস্য আপনাদের করতে হবে। কিন্তু সমস্যা হচ্ছে এই ইউরোপেরই বেশ কয়েকজন রাষ্ট্রনায়ক প্রতিরক্ষা মন্ত্রী তারা বলেছেন যে ন্যাটো তো তৈরি করা হয়েছে আত্মরক্ষার জন্য, যদি আমাদের কোনো দেশকে কেউ আক্রমণ করে তাহলে আমরা সবাই মিলে সে আক্রমণ প্রতিরোধ করব। কিন্তু অন্য একটা দেশকে যখন আমরা আক্রমণ করতে যাব তখন তো ন্যাটোর কোনো ভূমিকা নেই, কারণ আপনি তো ন্যাটোভুক্ত দেশগুলির সঙ্গে কথা বলে তারপর আক্রমণ করেননি, আপনি আপনার মতো করে আক্রমণ করছেন। এখন আপনি সামলান, কথা কিন্তু সিম্পল। আপনি ওনাদের কথাগুলি শুনলে পরে আপনারা কিন্তু ব্যাপারটা বুঝতে পারবেন। যেমন ধরেন যুক্তরাষ্ট্রের যে প্রধানমন্ত্রী আছেন কিয়ার স্টারমার, উনি কি বলেছেন? উনি গত সোমবার দিন একটা সংবাদ সম্মেলন করেছেন, এবং সেখানে উনি বলেছেন যে তার দেশ ইরানের সঙ্গে বিস্তৃত এই যুদ্ধে জড়াবে না, এবং তিনি স্পষ্ট করে বলেছেন আমি পরিষ্কার করে বলতে চাই এটি ন্যাটোর কোনো অভিযান নয়, আর কখনো সেভাবে ভাবাও হয়নি। তার মানে যুক্তরাজ্য মানে ইউকে, ব্রিটেনকে, ইংল্যান্ডকে আর কি যুক্তরাষ্ট্র তার সঙ্গে পাচ্ছে না। জার্মানির প্রতিরক্ষামন্ত্রী কি বলেছেন? জার্মানির প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টেরিয়াস বলেছেন যে এটি আমাদের যুদ্ধ নয়, আমরা এটি শুরু করিনি। ক্লিয়ার? এবং তারা বলছে যে আমরা এটার একটা কূটনৈতিক সমাধান চাই, যুদ্ধের মাধ্যমে এই সমাধান নাই। আর যুক্তরাজ্যের সাবেক প্রতিরক্ষা প্রধান নিক কার্টার তিনি বিবিসি রেডিওকে এক সাক্ষাৎকারে বলেছেন যে ন্যাটো একটি রক্ষণাত্মক জোট হিসেবে তৈরি হয়েছিল, এর প্রতিটি ধারা আত্মরক্ষার জন্যই, এটি এমন কোনো জোট নয় যে একটি দেশ নিজের ইচ্ছায় যুদ্ধে যাবে এবং বাকিদের তা অনুসরণ করতে বাধ্য করবে। সিম্পল। কিন্তু তার মানে যুক্তরাষ্ট্র মানে ট্রাম্প এখন ন্যাটোর কাছ থেকে যে সাহায্যটা চাচ্ছে ন্যাটো সেটা দেবে না, ট্রাম্প করবেটা কি? আরো দেখেন আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে কদিন আগে ট্রাম্পের একটা মিটিং হয়েছে, সেই মিটিং থেকে বের হয়ে এসে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী বলছে এটি আমাদের যুদ্ধ নয়, আমরা এই যুদ্ধে নেই। ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজনিও বলেছেন আমরা হরমুজ প্রণালীতে সামরিক অভিযানে যুক্ত নই। ইতালি, ফ্রান্স বা অন্য কোনো ইউরোপীয় দেশ হরমুজ প্রণালী দিয়ে জোর করে জাহাজ চলাচল নিশ্চিত করতে যুদ্ধ জাহাজ পাঠানোর প্রস্তাব দেয়নি। পোল্যান্ড কি বলেছে? পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী রডোস্লাভ সিকোরস্কি বলেছেন যে তার দেশের নেতারা ইরানের বিরুদ্ধে যুদ্ধে বাহিনী পাঠানোর বিষয়টি নাকচ করে দিয়েছেন। আর হরমুজ প্রণালী নিয়ে তিনি বলেছেন যে সরকারের ভিতরে এই বিষয়ে এখনো কোনো আলোচনা হয়নি। তাহলে দাঁড়ালোটা কি? দাঁড়ালো হলো এই ট্রাম্প বলেছিল না যে মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন, উনি মেক আমেরিকা গ্রেট না করে আমেরিকাকে উনি অ্যালোন করে দিয়েছেন। হি মেড আমেরিকা অ্যালোন, আমেরিকা এখন একা হয়ে গেছে। তারপরে আমি বলি, তারপরেও আমেরিকার যে শক্তিবক্তা তার সঙ্গে ইসরায়েলের যে শক্তি সব মিলিয়ে হয়তো তারা এই যুদ্ধে জিততেও পারে, তাদের অনেক দিন শক্তি। ইরান কতদিন তাদেরকে প্রতিরোধ করবে এটা বলা বড় কঠিন। কিন্তু ইসরায়েলের ভেতরেও কিন্তু
এটা নিয়ে নানা ধরনের আলোচনা চলছে। জনগণ ইসরায়েলের মধ্যে বিক্ষুব্ধ হয়ে উঠেছে, কারণ ইরানের যে মানে যে সমস্ত সেলগুলো যেগুলো যে সমস্ত আক্রমণগুলি ইসরায়েলের উপর চলছে, ইসরায়েলও কিন্তু অনেকটা ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে অনেকগুলি নগরে ইসরায়েলের। কাজে ইসরায়েলের সাধারণ মানুষ এই যুদ্ধকে চাচ্ছে না। এবং একটা বেসিক প্রশ্ন, আপনারা একটু যারা পড়াশোনা করছেন এবং জানেন, বিভিন্ন পত্রপত্রিকা দেখেন, একটু খোঁজ নিয়ে দেখেন, একটা প্রশ্ন মাথায় নেন যে যুদ্ধটা কেন অবধারিত ছিল? কেউ বলতে পারবেন না। ইরান এমন কি করেছিল যে কারণে ইরানকে আক্রমণ করতে হবে? কেউ বলতে পারবে না। ইরান কারোর জন্য হুমকি ছিল? সেটাও বলতে পারবে না। এই যে আপনি আমেরিকান লোকজনকে দেখলেন, তো আমেরিকান যে প্রতিরক্ষা বিষয়ক যে সন্ত্রাসবাদী যে ভদ্রলোক, উনি তো নিজেই বলেছেন, এই যে ক্যান কিন্তু বলেছেন যে ইরান এমন কিছু করেনি যার কারণে এই যুদ্ধটা মানে খুবই প্রয়োজনীয় ছিল। ফলটা কি? ট্রাম্প মাঝে মাঝে সংবাদ সম্মেলন করতেছেন, করে বলতেছেন আমরা যুদ্ধে জিতে গেছি, আমরা যে কোনো সময় ইরানকে শেষ করে দিতে পারি, অমুক করতে পারি, তমুক করতে, মানে তার মানে কথার ফুল। আপনি দেখবেন, আপনার যদি সোশ্যাল মিডিয়ায় যান, দেখবেন ট্রাম্প নানা রকম বক্তব্য দিচ্ছে, সেই বক্তব্যগুলো কিন্তু রিল আকারে বেরোচ্ছে এবং প্রত্যেকটা ফানি, খুবই ফানি। ওনার কথাবার্তা খুবই এলোমেলো হয়ে গেছে, মেয়ে লোকটার বয়স হয়েছে এবং কথাবার্তা কিন্তু খুবই এলোমেলো হয়ে গেছে। উনি কিন্তু কথাবার্তার মধ্যে কোনো ধারাবাহিকতা রাখতে পারছেন না। এই বলতেছেন আমরা যুদ্ধে জিতে গেছি। আপনি যদি জিতেই থাকেন, তাহলে আবার ইউরোপিয়ানদের হাতে পেয়ে ধরতেছেন কেন যে আপনারা আসেন? এটা এটা একটা কমন সেন্সের ব্যাপার না? যদি আপনি যুদ্ধে জিতেই গিয়ে থাকেন, তাহলে ইউরোপিয়ানদের হাতে পেয়ে ধরছেন কেন? তারা একজন দুজনকে লোক মারতেছে। এর মধ্যে দেখলাম ইসরায়েল আবার ঘোষণা করছে যে এখন ইরানের যে কোনো শীর্ষস্থানীয় অথবা উচ্চপদস্থ কোনো কর্মকর্তাকে মারার জন্য কোনো পারমিশন লাগবে না, মেরে ফেললেই হবে। মানে কতটা বেপরোয়া তারা হয়ে গেছে। কিন্তু সমস্যাটা হচ্ছে ইরানের স্ট্রাকচারটা এমন, একজনকে মারতেছে, আরেকজন নিচ থেকে উঠে আসতেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন ওদের যে আমাদের এটাই ফরম্যাট, আপনি কয়জনকে মারবেন মারেন, মারার পর আরেকজন দেখবেন ওই দায়িত্ব নিচ্ছে। কেউ কোনো ভ্যাকুয়াম, কোনো শূন্যতা তৈরি হবে না। এই যখন দেশের অবস্থা এবং সেদের দেশের মানুষের মধ্যে এত দেশপ্রেম, সেই দেশকে জয় করা আসলেই কঠিন। কিন্তু যে প্রসঙ্গটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে এই সময়ে একটা দেশের উপর এরকম আক্রমণ চালানোটা ঠিক কিনা। আমেরিকা যে কাজটা করেছে, প্রথম যে কাজটা করেছে এই যুদ্ধের মধ্যে, যে আমেরিকান যে বোমা এসে একটা স্কুলে পড়লো, 165 জন শিশু, গার্লস স্কুলের 165 জন শিশু নিহত হলো, এটার কোনো ব্যাখ্যা কিন্তু ট্রাম্প এখনো দিতে পারছে না। আপনি যুদ্ধ করবেন করেন, কিন্তু নিরপরাধ শিশুদের কেন হত্যা করবেন? আমরা একটা সত্যি কথা বলতে গিয়ে আমেরিকার ইতিহাসে ট্রাম্পের মতো এরকম যুদ্ধবাজ, উন্মাদ, মানে পাগল লোক বোধ প্রেসিডেন্ট আর কখনো হয়নি। এখন উনি এটাকে কত দূর নিয়ে যাবেন, শেষ পর্যন্ত কি করবেন? কালকে দেখলাম যে উনি এখন কিউবা দখল করতে চান। তো এগুলো ওনার অনেক শক্তি আছে, ওনার অনেক পাওয়ার আছে। সেই পাওয়ার যদি করবেন, হয়তো বা করবেন কি করবেন না, পারবেন কি পারবেন না, সেটা হয়তো সময় দেখা যাবে। কিন্তু মানুষের তো একটা মানবিকতা বলতে একটা ব্যাপার আছে। মানুষের তো একটা চিন্তা ভাবনা থাকে। আমরা হয়তো সাধারণ মানুষ, আমরা ছোট দেশ, আমরা হয়তো অতটা বলতেও পারি না, কিন্তু আমাদের মতো মানুষের তো একটা ঘৃণা বলতে একটা ব্যাপার আছে, ভালোবাসা বলতে একটা ব্যাপার আছে। ট্রাম্পের এই পাগলামি এই সারা দুনিয়াকে আমি মনে করি এখন একটা হুমকির মুখে ফেলে দিয়েছে। একই সঙ্গে যারা যুক্তরাষ্ট্রে আছেন, আমাদেরও লোকজন প্রচুর আছেন, আপনাদেরও আছেন, আলাপ করে দেখবেন, সাধারণ নাগরিকরা কিন্তু এটা পছন্দ করছে না। দক্ষিণ কোরিয়ার সঙ্গে তারা বলছে এখান থেকে তারা পাঠাবে, জাহাজ পাঠাবে। দক্ষিণ কোরিয়ার মধ্যে এটা নিয়ে কিন্তু প্রতিবাদ হচ্ছে, পৃথিবীর সর্বত্র প্রতিবাদ হচ্ছে। এবং আরো যে বড় কথা, যে কথাটা বলে আমি আলোচনাটা শেষ করতে চাই, শেষ পর্যন্ত কি হবে জানি না, কিন্তু শেষ পর্যন্ত ইরান যদি এই যুদ্ধে টিকে যায়, যদি টিকে যায়, মনে রাখবেন আরব যে আশেপাশের দেশগুলি যারা আছে, আরব শেখরাই তো রাজত্ব করে, এবং সে রাজত্ব তাদের হলো রাজতন্ত্র। এই রাজতন্ত্রের উপর কিন্তু একটা বড় ধরনের হুমকি আসে দাঁড়াবে। কি ইউএই, কি ওমান, বাহরাইন, যেগুলি বলছেন, সৌদি আরব, এই সব রাজতন্ত্রের মধ্যে কিন্তু দেখবেন একটা বড় হুমকি আসবে। কাতার, কুয়েত সবই এক। এই রাজতন্ত্র কিন্তু ইসলামও সাপোর্ট করে না, কিন্তু তারা এগুলি আমেরিকার সাপোর্ট নিয়ে, আমেরিকার সমর্থন নিয়ে তারা এগুলি চালাচ্ছিল। এবং এগুলি আলটিমেটলি কতটুকু টিকবে সামনের দিনে বড় বড় কঠিন। প্রিয় দর্শক, এখন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।